ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও মোনাজাত করেন তিনি। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করেন তিনি। এছাড়া বনানী কবরস্থানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকুর কবর জিয়ারত করেন তারেক রহমান। বিস্তারিত ইলিয়াস মাতবরের রিপোর্টে। দীর্ঘ 17 বছর পর দেশে প্রত্যাবর্তনের তৃতীয় দিন সকাল থেকেই কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:40 দিকে গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে শহীদ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত শেষে মোনাজাতে অংশ নেন। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় বিএনপির সিনিয়র নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে হাত নাড়িয়ে সকলকে অভিবাদন জানান তিনি। এর আগে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা। নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয় পুরো এলাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পূর্বে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনকে ঘিরে যে শঙ্কা ও দোলাচল ছিল তা তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কেটে গেছে বলে মন্তব্য করেন তিনি। জনাব তারেক রহমান সাহেবের যে জনপ্রিয়তা এখন তুঙ্গে উঠেছে, আমরা বিশ্বাস করি যে এই জনপ্রিয়তার মধ্য দিয়ে এবং তার যে নতুন যে চিন্তা ভাবনাগুলো বাংলাদেশের জন্য, তার যে নতুন পরিকল্পনা, সেই পরিকল্পনা বাংলাদেশে একটা নতুন দিগন্তের সূচনা করবে। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। পরে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। ভোটার হতে আগারগাঁও নির্বাচন অফিসে এনআইডি কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে ছবি, ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ দেন তিনি। ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ডের ভোটার হচ্ছেন তারেক রহমান। কর্মকর্তারা জানান, বায়োমেট্রিক সম্পন্ন করার 7 থেকে 24 ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। মিফতা গালিব জানাচ্ছেন বিস্তারিত। ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1টার দিকে ইসিতে পৌঁছান তিনি, যেখানে নির্বাচন ও এনআইডি কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। নির্বাচন ভবনেই ইটিআই 104 নম্বর রুমে তার এনআইডি কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানেই তারেক রহমানের আঙুলের ছাপ এবং চোখের আইরিশ স্ক্যান করা হয়। ঢাকা 17 আসনের গুলশান এলাকার 19 নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারেক। এর আগে ভোটার হতে অনলাইনে ফর্ম পূরণ করেন তারেক রহমান, আর তার মেয়ে জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে এনআইডি মহাপরিচালক এস.এম. হুমায়ুন কবির জানান, ফিঙ্গার দেওয়ার পর থেকে সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান। ওইটার একটা মেসেজ চলে যায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে। তো ওই মেসেজটা যাওয়ার পরে তখন ওইটা তো আমাদেরকে জানানো হয়, অথবা ওনারা ওখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। আর যদি উনি মনে করেন যে উনি স্মার্ট কার্ড নেবেন, যে কেউ উনি সহই যারা মনে করেন, তখন ওনারা আমাদেরকে বললে আমরা স্মার্ট কার্ডের জন্য অর্ডার দেই, স্মার্ট কার্ড জেনারেট হয়ে গেল। পরে এ বিষয়ে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি এবং ওনার মেয়ে জাইমা রহমান, ওনারা দুজনা আজকে ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে এখানে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ভোটার তালিকা আইন 2009-এর 15 ধারা অনুযায়ী কমিশনের এখতিয়ার আছে যে কোনো প্রাপ্তবয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করতে পারেন, এবং সেই বিবেচনায় ওনারা ঢাকা 19 এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন হয়েছেন। ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা 1:20 দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা।
শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। বেলা 12:30টায় ইনকিলাব মঞ্চে নেতাকর্মী সহ ছাত্র জনতা শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে এসে অবস্থান নেন। সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহীদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডান দিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। দুপুর 12:30টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময়ে বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে। গতকাল থেকে শাহবাগেই অবস্থান করছেন সংগঠনটির নেতাকর্মীরা। যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় না, যারা ইসলামী কায়েম ব্যবস্থা চায় না, তারাই হচ্ছে হাদি ভাইকে খুন করেছে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো উন্নতি করতে পারতেছে না, দিন দিন আইন শৃঙ্খলার আরো অবনতি হচ্ছে। যতক্ষণ পর্যন্ত হাদির হত্যাকারীদের বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা বিশেষভাবে আমরা অনুরোধ করতেছি যে হাদির হত্যার বিচার অতি বিলম্বে করবেন। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহবুব সৈকত, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে গতকাল থেকে যে অবস্থান কর্মসূচি চলছে তার এখন কি অবস্থা রয়েছে আর নেতাকর্মীরা কি বলছেন? সাবরিনা, আসলে স্ফুলিঙ্গ শহীদ ওসমান হাদি ছিলেন এক বিপ্লবী এবং 24-এর অন্যতম যোদ্ধা, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম যোদ্ধা। তাকে একদম শত মানুষের, দেশের শতু কোটিকে কাঁদিয়ে কিন্তু ওসমান হাদি চলে গেছেন পরপারে এবং খুনিরা কিন্তু নিরাপদেই দেশ ছেড়ে গেছেন। সুতরাং এর আগে আন্দোলন চলছিল, এখন কিন্তু তার সতীর্থরা এই শাহবাগে গতকাল থেকে আবার নতুন করে কিন্তু এই উই ওয়ান্ট জাস্টিস এবং খুনিদের দ্রুত বিচারের দাবিতে তারা অবস্থান করেছে। নানাবিধ স্লোগানে উত্তাল এখন শাহবাগ। আপনারা দেখতে পাচ্ছেন একদিক থেকে নারী পুরুষ নির্বিশেষেই কিন্তু তারা এই আন্দোলনে যোগ দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় পতাকা নিয়ে এখানে অবস্থান করছেন। মা এসেছেন তার সন্তানকে নিয়ে, বাবা এসেছেন তার ছেলে কিংবা মেয়েকে নিয়ে। জাতীয় পতাকা দুলে দুলে তারা কিন্তু বলছেন যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই স্লোগান একদিকেতে তারা করছেন এবং আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এই স্লোগান কিন্তু তারা এখানে দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা শাহবাগ চত্বর কিন্তু লোকারণ্য হয়ে গিয়েছিল। গতকালকে কিন্তু প্রচুর তাপমাত্রা কিন্তু কম ছিল অনেক, একদম সেই তাপমাত্রার মধ্যে গোটা রাত তারা এখানে অবস্থান করেছেন। আজকেও সারাটা দিন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত আছে। রাত যত গভীর হচ্ছে তত কিন্তু আসলে ভিড় কমার থেকে কিন্তু ভিড় আসলে বাড়ছে। এখানে আমরা একজনের সাথে একটু কথা বলছি, দেখি যে আপু একটু কথা বলি, আপনার সাথে একটু কথা বলি। কতক্ষণ পর্যন্ত আপনারা এই অবস্থান চালিয়ে যাবেন? যতক্ষণ পর্যন্ত না আমরা হাদি হত্যার বিচার পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। আমরা এই লড়াই থামব না। সমস্যা হাদি হত্যার বিচারের ক্ষেত্রে কি সমস্যা মনে করছেন? সবকিছুতেই সমস্যা। সরকারের অনেক সরকারের অনেক আরো বেশি করতে হবে আমাদের। আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলবো যে এখানে আপু উপদেষ্টাদের আসার পর্যন্ত আশ্বাস চাচ্ছিলেন, তো কি মনে হচ্ছে যে সরকারের পক্ষ থেকে আরো একটু বেশি কি সিনসিয়ার হওয়া দরকার মনে করছে? অবশ্যই, ওরা বিচার করলেই বিচার হবে, না হয়তো আর বিচার হবে না। আমরা তো বিচারই চাই। এই তো আমরা শুনতে পেলেন আসলে একদম শহীদ ওসমান হাদি, সেই ওসমান হাদির যে বিচারের দাবি নিয়ে এখানে অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সন্তান নিয়ে এখানে এসছেন এবং আমরা একজনের সাথে আরেকজনের কথা বলি। এখানে কতক্ষণ অবস্থান? আজকে 2 দিন থেকে আমি এখানে, যতদিন পর্যন্ত শহীদ ওসমান হাদির খুনিকে অ্যারেস্ট না করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আসলে সবারই এক অবস্থা, এখানে শুধুমাত্র
হাদি, ওসমান হাদি কিন্তু এখন স্বাধীনতা সার্বভৌমত্বের এক প্রতীক হয়ে গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনেরও এক অকুতোভয় সৈনিক ছিলেন, যে তার সহজ সরল কথার মাধ্যমে কিন্তু মানুষের মন জয় করে নিয়েছেন। এখানে আমরা আরেকজন আপুর সাথে একটু কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা কতক্ষণ অপেক্ষা করবেন, দাবিটা কি আসলে? মানে এখন তো একদম অনেক ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে না আপনাদের অবস্থান? না, আমাদের কষ্ট হচ্ছে না, আমাদের অবস্থান কর্মসূচি থাকবে যতদিন না আমরা সুবিচার পাই, ততদিন চলবে ইনশাআল্লাহ। আসলে প্রত্যয় দেখলেন খুবই তারা স্পষ্টভাবেই বলছেন যে এখানে স্পষ্টভাবেই বলছেন যে একদম আমরা একটু কথা বলি আপনাদের সাথে, কতক্ষণ অবস্থান করবেন? ইনশাআল্লাহ সারা রাত অবস্থান করার চেষ্টা করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত থাকবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, এখানে আসলে শুনতে পেলেন, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, সেটি হচ্ছে যে কি মনে করছেন খুনিদের গ্রেপ্তার কেন হচ্ছে না এখন? আচ্ছা, আজকে 15টা দিন চলে যায়, ইউনুসের মাথায় কি একটু ভ্যালু নাই? 15 দিন পার হয়ে যাচ্ছে, আমরা যতদিন পর্যন্ত হাদি ভাইয়ের বিচার যতদিন পর্যন্ত পাবো না, আমরা সেই কয়দিন আমরা এইখানে অবস্থান করব, আমাদেরকে সহতে পারবে না। ধন্যবাদ। এখানে আসলে শুনতে পেলেন যে শহীদ ওসমান হাদি আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকের এক হয়ে উঠেছে। এখানে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা ঢাকা শহরেরই আমরা শিক্ষার্থী দেখছি না, আশেপাশ থেকে ইতিমধ্যে কিন্তু অনেকে কিন্তু ছুটে এসেছে। আমরা একজন কিশোরের সাথে কথা বলবো, যিনি জাতীয় পতাকা, আপনারা এখানে কোথা থেকে এসেছেন? আমি বাড্ডা থেকে আসছি। কতক্ষণ থাকবেন? যতক্ষণ পর্যন্ত এটা বিচার কার্যকর না হবে, কোনো সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো। তার জন্য যদি 1 মাস থাকতে হয় 1 মাসও থাকবো। আসলে শুনতে পেলেন যে এখানে যারা রয়েছেন তারা কিন্তু পুরো গোটা চত্বর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম দুটোই শিশুও কিন্তু জুমা যায় জুমা আসে, আমার ভাইয়েরা এই যে জাস্টিস ফর হাদি, বিভিন্ন হাদি হত্যার বিচার চাই, বিভিন্ন স্লোগান লিখে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তারা এখানে অবস্থান করছেন। যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এই ৭১-এর মুক্তিযোদ্ধারা, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ২৪-এর যোদ্ধারা, সেই বাংলাদেশ এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি। এটি কিন্তু এখানে অবস্থানকালীন প্রত্যেকে কিন্তু এখানে বলছেন। আপনারা পুরো এলাকা চত্বর যদি দেখেন, আপনাদেরকে যদি দেখাই আমরা, তাহলে কিন্তু এখানে দেখবেন যে পুরো চত্বর জুড়েই এখানে একদম অবস্থান নিচ্ছেন। তা আমরা পরবর্তী যে সংবাদ রয়েছে সেই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো বিস্তারিত তুলে ধরতে পারবো। আজকে তাদের প্রত্যয় হচ্ছে, ঘোষণা হচ্ছে যে গোটা রাত এখানে অবস্থান করবেন, এমনকি যদি খুনিদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট যে ঘোষণা সরকারের পক্ষ থেকে আসতে হবে, এবং সে আসার পরই হয়তো তাদের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ। মাহবুব, আপনাকে ধন্যবাদ। শরীফ ওসমান হাদির সংগ্রামকে দেশব্যাপী ছড়িয়ে দেয়া এবং তার হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে দেয়াল লিখন ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। সেখানে ফুটিয়ে তোলা হয়েছে হাদির বিভিন্ন বক্তব্যের অংশ। সকালে নগরীর সিআরবি শিরিষতলা, নিউ মার্কেট সহ বিভিন্ন দেয়ালে গ্রাফিতিতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, শরীফ ওসমান হাদি ভাইয়ের আন্দোলনকে জীবিত রাখা এবং তার হত্যার বিচারের দাবিতে এই গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছেন তারা। গ্রাফিতিতে ওসমান হাদির বিভিন্ন কোটেশন লেখা হচ্ছে বলেও জানান তারা। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শুধু লোক বদলে দিলেই দেশ বদলে যাবে না, সিস্টেম বদলাতে হবে। তিনি বলেন, আগুন যারা লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায় তারা আমাদের অভিন্ন প্রতিপক্ষ। এদের রাজনৈতিক পরিচয় বা বিশ্বাস যদি ভিন্ন হয়ে থাকে, সহিংসতার মাধ্যমে কোনো জায়গায় কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। সংযম, সমালোচনা ও ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে একটি জায়গায় পৌঁছাতে হবে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের গণমাধ্যম
মানে সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। আর প্রেস কাউন্সিল, প্রেস কমিশন অর্ডিন্যান্স, সেখানেও সংস্কার কমিশনের মতামতগুলো আমরা যতটুকুন পারি ইনকর্পোরেট করব। এগুলো অনেকটাই অ্যাসপিরেশনাল, এটার প্র্যাকটিক্যাল আসপেক্ট গুলো নিয়ে এবং লিগ্যাল আসপেক্ট গুলো নিয়ে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। আর নুরুল কবির ভাই যে 3টা কথা বলেছেন, তার মধ্যে একটা আই এম অলরেডি অ্যাড্রেসিং, বাকি 2টা আমি আগামীকাল যে খবর নেব। তো চলেন, আমরা অবশ্যই সরকারের সমালোচনা করবেন, কিন্তু আমাদেরকে কিন্তু একসাথে এঙ্গেজড হতে হবে। এটা কেবল সরকারের স্বার্থে না, এটা সত্যিকার অর্থে বস্তুনিষ্ঠ একটা গণমাধ্যম, জনবান্ধব একটা গণমাধ্যম গড়ে তোলার জন্য কিন্তু এই পার্টনারশিপটা আমাদের খুবই জরুরি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধা সহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে, জনগণও সরকার পাশে থাকবে। শনিবার মাদারীপুর সদর উপজেলার মঠের বাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে বাংলাদেশের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আপনারা জানেন যে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা চালাবে। জনগণ সরকার পাশে থাকবে, এই নির্বাচন সুষ্ঠুভাবে হবে এবং যারা এই নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের প্রতিহত করা হবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন রাশেদ খান। যোগ দিয়েই ঝিনাইদহ 4 আসনে বিএনপির প্রার্থী মনোনীত হয়েছেন তিনি। 24শে জুলাই বিপ্লবে সাহসী ভূমিকা রাখায় নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে তরুণদের দলে ভেড়ানো হচ্ছে বলে জানান বিএনপি নেতারা। ইউসুফ আলী জানাচ্ছেন বিস্তারিত। ফেসিবাদ বিরোধী আন্দোলনে সাহসী ভূমিকা রাখা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে। আমি মনে করি নতুন বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছি। যোগদানের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাশেদ খান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। আর সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব, অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের বিএনপির সকল নেতাকর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করার জন্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নূর এবং রাশেদ খান জীবন বাজি রেখে অনেক পদক্ষেপ নিয়েছিল ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ফেসিবাদকে হটানোর জন্য। আমরা চাই বর্তমান নতুন প্রজন্মের এরকম আরো অনেক সাবেক ছাত্রনেতা যারা এখনো বয়সে তরুণ, তারা জাতি বিনির্মাণে সঠিকভাবে পদক্ষেপ নিতে পারুক এবং সেজন্য তাদেরকে জাতীয় সংসদ থেকে শুরু করে সমাজের, রাষ্ট্রের বিভিন্ন স্তরে তারা প্রতিষ্ঠিত হোক, সেটা আমাদের কামনা। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় বিপুল পরিমাণ রাসায়নিক ও ককটেল সদৃশ বস্তু উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত 3 নারীকে আটক করা হয়েছে। মূল সন্দেহভাজন শেখ আলামিন পলাতক রয়েছেন। বিস্ফোরণের পেছনে রাসায়নিক বিক্রিয়া বা বিস্ফোরণ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে বলে জানিয়েছে পুলিশ। বিকেল 4:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে শুক্রবার বেলা 11টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উন্মুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার
একটি একতলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত 4 জন আহত হন। তো ওই মুহূর্তে আমি প্রায় 4 তলায় ছিলাম যখন ঘটনা ঘটছে। তো আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, যখন শব্দ হয়েছে, ব্লাস্ট হয়েছে, তার কিছুক্ষণ পরে দেখলাম পুরা এরিয়া প্রচন্ড ভাইব্রেশন এবং ইম্প্যাক্ট করার কারণে ধুলাধুলা হয়ে গেছে। দিন করে শব্দ হইলো, শব্দ আমার গিরিল টিরিল সুইটা মিটটা গিয়ে আমার উপরে বললো প্রথমত যাইতে হলে বললো তাই মেয়ে ভাঙ্গা শুরু করলো। আমার দুনো সাইডের রুমের এই শব্দ পাইলাম, আমি তো আহত অবস্থার নিচে পড়ে রয়েছি। কক্সবাজারের নুনিয়াছড়া এলাকায় BIWTA ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 6:30টার দিকে জাহাজের ভেতর থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায় বলে জানায় স্থানীয়রা। সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হুসাইন ইসলাম বাহাদুর জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে জাহাজে থাকা কর্মীরা প্রাথমিকভাবে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্থিতিশীল করে। আগুনে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, উদ্ধার করা হয়েছে 15 জনকে। জাহাজের ইঞ্জিন কক্ষ অথবা বৈদ্যুতিক লাইনে ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র ধারণা করছে। মাদারীপুরে প্রায় 8.5 কোটি টাকা ব্যয়ে কুমার নদের ওপর নির্মিত সেতুর কাজ চলছে ধীর গতিতে। কাগজে কলমে 70% কাজ দেখানো হলেও অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকা দিয়ে পারাপারে বেড়েছে ভোগান্তি। ক্ষুব্ধ এলাকাবাসী ও যাতায়াতকারীরাও। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে LGED। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। সেতু নির্মাণে ধীরগতি, ছোট ডিঙ্গি নৌকায় পারাপার, বেড়েছে ভোগান্তি, অর্থের অপচয় হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। ব্যবসা বাণিজ্যের প্রসার আর জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 2022 সালের 16 আগস্ট মাদারীপুরের চরমুগরিয়া নয়াচর এলাকায় কুমার নদের ওপর একটি সেতু নির্মাণ কাজ শুরু হয়। 8.45 কোটি টাকা ব্যয়ে হাসান এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। 2025 সালের জুনে কাজের মেয়াদ শেষ হয়, কিন্তু এখন হদিস নেই ঠিকাদারি প্রতিষ্ঠানের। বর্তমানে কাজের অগ্রগতি কাগজে কলমে দেখানো হয় 70%, অথচ বাস্তবে এটি নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আমাদের এই ব্রিজটা অনেক সমস্যা দেখা দিচ্ছে। 3-4 বছর ধরে ব্রিজটা ভাঙিয়া, ভালো ব্রিজটা ভাঙিয়া ধুইয়া দিছে, কোনো কাজ কাম করে না। চরমভাবে ক্ষতিগ্রস্ত, যে এখানে আমাদের ব্যবসার এখন বলে নাই বললেই চলে, এখান দিয়ে কোনো যাতায়াত করে না, লোকজন আসে না। একটা রুগীলে এন্দা চরমুগিলে 2 মিনিটে যাইতে পারি, কিন্তু এখন যাওয়া লাগে ঘুরিয়া। এই এলাকার মানুষজন যারা আছে সকলেই এদের সমস্যা হইতেছে। সবসময় খাওয়া পাওয়া যায় না, রাতের খাওয়া থাকে না, কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা অতি দ্রুত চাই যে সরকারের কাছে যে ব্রিজটা জানি তাড়াতাড়ি পুনরায় ঠিক করার জন্য। দুর্ভোগ কমাতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে সেতু নির্মাণ কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে LGED। আমরা তাদেরকে চিঠি করে দিচ্ছি এবং তাগিদপত্র দিয়েছি, যেটা জুন 26-এ আমাদের শেষ করে দেওয়ার কথা, এবং যারা যদি শেষ না করে তাহলে এটা ব্ল্যাকলিস্ট হয়ে এবং তার জামানত এবং বিল প্রদানের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে আর কি। আমাদের হাতে যেটা এসেছে সেটা হলো যে অ্যাপ্রোচের ডিজাইন সংক্রান্ত ত্রুটি সংশোধন হয়েছে, প্লাস হলো গার্ডারের কাজ চলমান, আর যে স্প্যানটা গার্ডার সম্পূর্ণ হয়েছে। আশা করি দ্রুত, যেহেতু আমাদের প্রজেক্টটা জোনের ভিতরে ক্লোজ, জোনের আগেই এই কাজটা আমরা সমাপ্ত করতে পারবো। সেতুটি চালু হলে চরমুগরিয়া বন্দরের সাথে শিরখারা, দুপখালী, বাহাদুরপুর ও পেয়ারপুর ইউনিয়নের মানুষ সরাসরি যাতায়াত করতে পারবে। এতে সড়ক পথে দূরত্ব কমবে 1.5 কিলোমিটার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদী তীরের হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে 13টি লোহার দান বাক্স খোলা হয়েছে আজ। 3 মাস 27 দিন পর সকাল 7টায় এ দান বাক্সগুলো খুলে 35 বস্তা টাকা পাওয়া যায়। মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কর্মচারী সহ
4 শতাধিক মানুষের একটি দল এসব বস্তা ভর্তি টাকা গণনার কাজে অংশ নিয়েছেন। 3 মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার 3 মাস 27 দিন পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছে আরও 2টি দানবাক্স। এর আগে চলতি বছরের 30 আগস্ট 4 মাস 18 দিন পর মসজিদের দানবাক্সগুলো খুলে রেকর্ড 12,09,37,220 টাকা পাওয়া গিয়েছিল। বৈশাখী টেলিভিশনের 21 বছরে পদার্পণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে মাইটিভি পরিবার। বিকেলে বৈশাখী টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলমের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায় মাইটিভির একটি প্রতিনিধি দল। এ সময় মাইটিভির পক্ষ থেকে টেলিভিশনটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। বৈশাখী টেলিভিশন 21 বছরের পদার্পণনিষ্ঠ সংবাদ নিয়ে আশা করি নিত্য নতুন অনুষ্ঠান। দিনাজপুরের মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। গাছে গাছে ভালো ফলনের ইঙ্গিত মিললেও কৃষকের মুখে নেই হাসি। আগাম আলু চাষ করে এবার বড় ধরনের লোকসানের আশঙ্কায় দিন কাটাচ্ছেন শত শত কৃষক। উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মাঠ জুড়ে সারি সারি সবুজ আলুর গাছ। দল বেঁধে কৃষকেরা আলু তুলছেন, পরিষ্কার করছেন, বস্তাবন্দি করে বাজারে নেয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাইরে থেকে দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও বাস্তবতা ভিন্ন। কৃষকরা জানান চলতি মৌসুমে আগাম আলুর ফলন ভালো হলেও বাজারে দাম একেবারেই কম। বর্তমানে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র 12 থেকে 14 টাকায়। অথচ সার, বীজ, সেচ, কীটনাশক ও শ্রমিকের খরচ মিলিয়ে বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় 30 থেকে 35,000 টাকা। 1 বিঘা মাটি আলু লাগাইছে, আলু যদি একটু সরকার যে বাড়তে এখানে 10 টাকা 12 টাকা এর উপর বলছে না। এখন যে রেটে বিক্রি হচ্ছে এটা লস হবে। খরচা তো অনেক, এটা আমাদের নিজস্ব খাজনা জমি তো। হিমাগারে আলু সংরক্ষণের সুযোগ না থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকেরা। কম দামে আলু বিক্রি করে উৎপাদন খরচ তো দূরের কথা, সংসারের ন্যূনতম চাহিদা মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রথম চলছে 20 টাকা কেজি 7 আলু, এখন বি চলছে 13 টাকা কেজি। তাহলে কৃষকরা বাঁচবি? এখন ঢাকা বলতেছে 20 টাকা আর আমাদের কাছ থেকে নিচ্ছে 14 টাকা। এখন কি বলবো, এখন যেটা বলতেছে ওরা সেটা মানি নাছি। বিঘা যা ফলন হচ্ছে মোটামুটি ভালো হচ্ছে, কিন্তু দামে পোষাচ্ছে না। জমির খাজনা বর্তমানে এখন 35 থেকে 40,000 টাকা। এদিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় শুরুতে আলুর মূল্য কিছুটা নিম্নমুখী থাকলেও এখন কৃষকেরা ভালো দাম পাচ্ছে। দিনাজপুরের কৃষি কখনোই আসলে পতিত থাকে না, এখানে একটির পর একটি ফসল রোপিত হয়। যেহেতু আগাম আলু করেছে, এর পরবর্তীতে ওই জমিটিতে তারা পুনরায় ভুট্টা অথবা তারা রেগুলার যে আলু সেটা চাষ করে থাকে। কৃষকেরা বলছে ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেলে এই উৎপাদনের কোনো মূল্য নেই। দ্রুত বাজার ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ এবং আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।